তো আজকে হচ্ছে আমরা এই তড়িৎ প্রবাহের চৌম্বকীয় আর চৌম্বকত্ব চ্যাপ্টারের তৃতীয় ক্লাসে। তো আজকে যারা হচ্ছে ক্লাসটা করতেছো তো অবশ্যই হচ্ছে খাতা কলম নিয়ে বসতে হবে, কারণ হচ্ছে আজকে আমরা কিছু অঙ্ক করব। আমরা এই 2 দিন যা থিওরি করছি সেগুলোর উপর কিছু ম্যাথ দেখবো আজকে। আচ্ছা, তো মাথায় রাখতে হবে যে আজকে যে অঙ্কগুলো করব সেগুলো আমরা খুব সহজ অঙ্ক থেকে শুরু করব, পরে আস্তে আস্তে কিছু কঠিন অঙ্ক করব। এবং এই যে অঙ্কগুলো করব এগুলো খুব ভালোভাবে করতে হবে, কারণ এই চ্যাপ্টার থেকে মেইনলি এই পার্ট 2 থেকে অঙ্কগুলো আসে। আচ্ছা, তো আমরা শুরু করি। তো আমরা এখন পর্যন্ত টোটাল 4টা থিওরি পড়ছি। থিওরিগুলো আমরা একটু রিমাইন্ড করে নিই। এক ছিল হচ্ছে গতিশীল চার্জের উপর, বল। 2 নাম্বার ছিল হচ্ছে পরিবাহী তারের উপর বল। 3 নাম্বারে ছিল হচ্ছে বায়ার-সাভার্টের সূত্রের 2টা প্রয়োগ, একটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার, আর আরেকটা ছিল হচ্ছে বৃত্তাকার কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র। ঠিক আছে, তো আমরা এই 4টা টপিক এখন পর্যন্ত কভার করছি। আজকে হচ্ছে আমরা এই 4টা টপিকের উপর কিছু অঙ্ক করব। তো আমরা খুব সহজ কিছু ম্যাথ দিয়ে শুরু করি। আসলে একটা ম্যাথ দেখি। আমাদের বলা আছে কোন স্থানে পূর্বমুখী চৌম্বক ক্ষেত্রের মান 5 টেসলা। একটি ইলেকট্রন আচ্ছা, তো আমাদের অঙ্কে দেওয়া আছে হচ্ছে যে কোন স্থানে পূর্বমুখী চৌম্বক ক্ষেত্রের মান 5 টেসলা, একটি ইলেকট্রন ওই স্থানে 10⁷ মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে গতিশীল হলে এর উপর ক্রিয়াশীল বল নির্ণয় করো। তো আমরা বুঝতেছি এই অঙ্কটা অবশ্যই হচ্ছে আমাদের গতিশীল চার্জের উপর যে ক্রিয়াশীল বল ওই থিওরির উপর অঙ্কটা। ঠিক আছে, তো দেখেন আমাদের এখানে কি কি দেওয়া আছে। এইখানে আমাদের বেগ দেওয়া আছে, এটাকে আমি ভি বলতে পারি। চৌম্বক ক্ষেত্রের মান 5 টেসলা, এটা হচ্ছে আমাদের বি। আচ্ছা, আর আমাদের সূত্রে কি ছিল, আমাদের একটা চার্জের উপর ক্রিয়াশীল বলের যে সূত্র সেটা ছিল এরকম কিউ ভিবি sin থিটা। ঠিক আছে, তো এখানে আমাদের ভি দেওয়া আছে, বি দেওয়া আছে, থিটা নাই আর কিউ নাই। আচ্ছা, থিটা খেয়াল করে দেখেন, আমাদের বলছে পূর্বমুখী চৌম্বক ক্ষেত্র, মানে কি চৌম্বক ক্ষেত্রটার ডিরেকশন হচ্ছে পূর্ব দিকে, আর এই যে ইলেকট্রনটা কই গতিশীল, উত্তর দিকে গতিশীল। তো আমরা যদি খেয়াল করে দেখি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ পরস্পর কত কোণে, 90 ডিগ্রি করে কোণে আছে। তো আলটিমেটলি এখানে আমাদের থিটার ভ্যালু হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, আর এইখানে কিউ এর কিউ কি আসলে কি ছিল হচ্ছে আমাদের যেই চার্জটা
গতিশীল তার আধান। তো এইখানে ইলেকট্রন গতিশীল, তাহলে আমাদের ইলেকট্রনের আধানটা নিতে হবে এখানে। ঠিক আছে, তো এটা আপনার কোশ্চেনে দেওয়া থাকতেও পারে, কোশ্চেনে দেওয়া নাও থাকতে পারে। যদি নাও দেওয়া থাকে, যেহেতু ইলেকট্রন বলা আছে, আমাদের এখানে ইলেকট্রনের চার্জ বসাইতে হবে। তো আলটিমেটলি আমাদের ফোর্সের ভ্যালু হয়েছে ইলেকট্রনের চার্জ 7 5 যা आंसर আসে। আচ্ছা, তো এটা গেল হচ্ছে একদম সহজতম অঙ্ক এই চ্যাপ্টারের। ম্যাথ যদি আমরা না বুঝি তাহলে কিন্তু আমাদের বলতে হবে বা কমেন্টে জানাইতে হবে, কারণ ম্যাথ না বুঝলে আসলে লাভ নেই। ম্যাথ হচ্ছে বেসিক ক্লিয়ার হচ্ছে কিনা সেটা বোঝা যায় ম্যাথ করলে। আচ্ছা, আমরা আরেকটা অঙ্ক করি। আচ্ছা, আমাদের কোশ্চেনে বলা আছে যে একটি বিদ্যুৎ সরবরাহ লাইন 80 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ এক স্থান থেকে অন্য স্থানে প্রেরণ করছে। এই তড়িৎ প্রবাহের দরুন লাইনের 1.5 মিটার নিচে চুম্বক ক্ষেত্রের মান কত হবে? আচ্ছা, তো লাস্ট যে অঙ্কটা আমরা করছিলাম সেটা কিন্তু আমাদের কিসের উপর ছিল? গতিশীল চার্জের উপর ক্রিয়াশীল বল। এইখানে আমরা যে চুম্বক ক্ষেত্রটা পাইছিলাম পূর্ব দিকে বা পূর্ব অভিমুখে, সেটা কিন্তু আমাদের বাহ্যিক চুম্বক ক্ষেত্র ছিল, কিন্তু এটা খেয়াল করে দেখেন ওসে তড়িৎ প্রবাহের দরুন লাইনের এত নিচে চুম্বক ক্ষেত্রের মান কত, মানে কারণটা কি? কারণটা হচ্ছে তড়িৎ প্রবাহ, মানে তার নিজের তড়িৎ প্রবাহের কারণে যে চুম্বক ক্ষেত্রটা সৃষ্টি হচ্ছে সেটার মান বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা নিজের যে চুম্বক ক্ষেত্র সেটা বের করছিলাম থেকে বায়োট-সাভার্ট ল থেকে। বায়োট-সাভার্ট লর মধ্যে অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার আর বৃত্তাকার কুণ্ডলী ছিল। তো খেয়াল করে দেখেন এখানে কিন্তু আমাদের কোথাও তারের দৈর্ঘ্য বা এরকম কিছু দেওয়া নেই, তো আমরা ধরে নিব এটা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার। ঠিক আছে, তো আলটিমেটলি আমাদের অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য যে সূত্র ছিল B সমান হচ্ছে মিউ নট I বাই 2 পাই a, যেখানে a ছিল হচ্ছে আমাদের লম্ব দূরত্ব, I হচ্ছে ছিল তড়িৎ প্রবাহ, মিউ নটের ভ্যালু আমরা জানতাম 4 পাই ইনটু 10 ইনভার্স 7 আর হচ্ছে 2 পাই। ঠিক আছে, তো আপনাদের একটা কোশ্চেন করছিলাম যে কেন হচ্ছে আমরা মিউ নটের মান 4 পাই ইনটু 10 ইনভার্স 7 লিখি না। কেউ কি অ্যানসারটা খুঁজে পাইছেন কিনা আমাকে একটু জানেন। আচ্ছা, এখানে আমাদের কারেন্ট ফ্লো দেওয়া আছে 80 অ্যাম্পিয়ার, আর হচ্ছে এই টাইপটা লাইনের 1.5 মিটার নিচে, মানে আমাদের 1.5। আমাদের অঙ্ক হচ্ছে এতটুকুই, জাস্ট হচ্ছে মিউ নটের মানটা বসাবো, বসায় কাটাকাটি করব। অ্যানসার হচ্ছে এরকম। আচ্ছা, তো খেয়াল করে দেখি
একটা তারের কারণে যে পরিমাণ চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে সেটা কত 1.07 ইনটু 10 ইনভার্স 5 টেসলা। ঠিক আছে, আর একটু আগে যে আমরা চৌম্বক ক্ষেত্রটা নিছিলাম বাহ্যিক চৌম্বক ক্ষেত্র সেটার ভ্যালু ছিল 5 টেসলা। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা একটা থিওরি করছিলাম যে এই থিওরিটা পরিবাহী তারের উপর ক্রিয়াশীল বল। এইখানে কিন্তু দুইটা চৌম্বক ক্ষেত্রই ছিল, একটা ছিল হচ্ছে বাহ্যিক চৌম্বক ক্ষেত্র যেটা নিয়ে আমরা কাজ করছি, আর তার নিজের কারণেও একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছিল, কিন্তু সেটা এত কম। খেয়াল করে দেখেন এটার ভ্যালু কিন্তু খুবই কম, 5-এর তুলনায় কিন্তু এটা কোনো ভ্যালু ক্রিয়েট করে না। তো সেটা তখন হচ্ছে আমরা এই এত ক্ষুদ্র জিনিস নিয়ে চিন্তা করি না, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি দুইটাই থাকে। আচ্ছা, তো এটা বুঝতে পারলে হচ্ছে আমরা এই অঙ্কগুলো হচ্ছে একদম বেসিক, আমরা হচ্ছে একদম বেসিক থেকে আরেকটা অঙ্ক করব, দেন হচ্ছে আমরা একটু কঠিনের দিকে যাব। আচ্ছা, তো আমাদের কোশ্চেন করতে হচ্ছে যে একটি বৃত্তাকার কুণ্ডলীর ব্যাস 32 সেন্টিমিটার এবং পাক সংখ্যা 40, কুণ্ডলীর মধ্য দিয়ে কত তড়িৎ প্রবাহ চললে কুণ্ডলীর কেন্দ্রে 100 মাইক্রোটেসলা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে। ঠিক আছে, তো লাস্ট ক্লাসে আমরা যেটা করছিলাম সেখানে কিন্তু কোনো পাক সংখ্যা নিয়ে কাজ করবার ছিল না, আমরা শুধু করছিলাম একটা পাকের জন্য বা একটা গোলাকার তারের জন্য। তো খেয়াল করে দেখেন একটা গোলাকার থাকলে আমরা যা করতাম, যদি দুইটা গোলাকার তার থাকতো তাহলে কি দ্বিগুণ হয়ে যেত চৌম্বক ক্ষেত্রের মান, আবার যদি তিনটা থাকতো তখন কি তিন গুণ হয়ে যেত তার কেন্দ্রীয় চৌম্বক ক্ষেত্রের মান। তো আলটিমেটলি যতগুলা পাক তত গুণ হয়ে যাবে না, ঠিক আছে, তো তত গুণ যদি হয়ে যায় তাহলে আলটিমেটলি আমাদের সূত্রটা দাঁড়ায় এরকম মিউ নট আই বাই 2 পাই। এটা ছিল হচ্ছে এক পাকের জন্য, যদি আমাদের n সংখ্যক পাক থাকে তাহলে হচ্ছে আমাদের একটা n দিয়ে গুণ করে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এইখানে আমাদের চাইছে কি, চাইছে হচ্ছে তড়িৎ প্রবাহ, কত তড়িৎ প্রবাহ, মানে হচ্ছে আমাদের i এর ভ্যালু বের করতে হবে। আমাদের n এর ভ্যালু দেওয়া আছে 40, মিউ নট এর মান জানি, 2 পাই এর মান জানি, b এর মান দেওয়া আছে হচ্ছে 100 মাইক্রোটেসলা। ঠিক আছে, তো মাইক্রোটেসলা থেকে আমাদের স্ট্যান্ডার্ড এককে নিয়ে নিতে হবে। আচ্ছা 2 পাই, 2 পাই না সরি 2 আর হবে। আর এখানে হচ্ছে রেডিয়াস দেওয়া আছে, না সরি ব্যাস দেওয়া আছে, ডায়ামিটার দেওয়া আছে 32 সেন্টিমিটার। এখান থেকে আমাদের রেডিয়াস বের করতে হবে যেটা অবশ্যই মিটারে, ঠিক আছে। তো আলটিমেটলি এখানে কি হচ্ছে 100 মাইক্রোটেস লাগে, যদি আমরা টেস্ট লাইন নিই তাহলে 10 ইনভার্স 6 দিয়ে গুণ করতে হবে, মিউ নট আর এর ভ্যালু বের করতে হবে আমাদের 2 ইনটু 16 ইনটু 10 ইনভার্স 2। এটা হচ্ছে আমাদের রেডিয়াস। 32 থেকে 2 দিয়ে ভাগ করলাম 16 সেন্টিমিটার, 16 সেন্টিমিটারকে মিটারে নিলাম, আর আমাদের ভাগ সংখ্যা হচ্ছে 40, সেখান থেকে জাস্ট হচ্ছে i এর ভ্যালুটা বের করব, আর মিউ নট এর ভ্যালু হচ্ছে 4 পাই ইনটু 10 ইনভার্স 7। ঠিক আছে, তো এটার অ্যানসার আসবে হচ্ছে i = 0.64 অ্যাম্পিয়ার।
আচ্ছা, তো এতটুকু যদি আমরা বুঝি তাহলে হচ্ছে আমরা আরেকটু সামনে আগাই। এই গেল হচ্ছে একদম মানে কি বলে যে আপনার লেখা দেওয়া থাকবে কোশ্চেন গুলা, লেখা মানে হাতে লেখা আকারে। তো এখন চিত্রে দেওয়া থাকলে কি করব, আসেন সেগুলো রকম কিছু অঙ্ক লিখি। তো মাথায় রাখতে হবে আমরা কিন্তু বুঝলাম এই চ্যাপ্টারের মেইন জিনিস হচ্ছে ডিরেকশন। ডিরেকশন না বুঝলে এই চ্যাপ্টারের অঙ্কগুলো করা যায় না। ঠিক আছে, তো ডিরেকশনের কিছু ব্যাপার আমরা দেখব এখন। আমরা এখন আপাতত একটু ভিতরে ঢুকবো, কি টাইপের অঙ্ক বা কি টাইপের কঠিন করতে পারে অঙ্কগুলা। আচ্ছা, তো আমাদের দুইটা তার দেওয়া আছে, একটা তার কি হইছে, একটা তার হচ্ছে এরকম করে পেঁচাইছে, আরেকটা তার আমি এতটুকু পর্যন্ত নিছি, দেন এভাবে ঘুরাইয়া আবার সামনে নিছি। ঠিক আছে, আমাদের দেওয়া আছে হচ্ছে কারেন্ট ফ্লো 2 অ্যাম্পিয়ার উভয় ক্ষেত্রেই। আর এইখানে ধরে নেন এই রেডিয়াস হচ্ছে 1 মিটার, 1 না ধরে 1.5 মিটার ধরি, উভয় ক্ষেত্রে সেম, মানে হচ্ছে এখানেও 1.5 মিটার। হ্যাঁ, ঠিক আছে, তো আমাদের বলছে হচ্ছে যে উভয় ক্ষেত্রে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান একই হবে কিনা। ঠিক আছে, তো একই হবে কিনা সেটা বুঝতে হলে অবশ্যই আমাদের কি করতে হবে, চৌম্বক ক্ষেত্র বের করতে হবে আগে। বের করে দেখাতে হবে যে এখানে যা হচ্ছে তা এখানে হওয়ার সাথে সমান বা হচ্ছে সমান না। তো প্রথমে আমাদের এরকম একটা জিনিস দেওয়া আছে, এইখানে আমাদের কি কি চিন্তা করতে হয় খেয়াল করে দেখেন। আপনাকে যেহেতু এইখানে তারের কোনো দৈর্ঘ্য দেওয়া নেই, আপনি ধরে নেবেন হচ্ছে এখানে অসীম দৈর্ঘ্যের পরিবাহিতা। তো অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী তার যদি থাকতো, ধরে নেন ওই চিত্র আমরা চিনি না, আমাদের অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী তার দেওয়া আছে যার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে, এটা থেকে 1.5 মিটার লম্ব দূরত্বে আমরা চৌম্বক ক্ষেত্রের ভ্যালু বের করতে পারতাম। আমাদের সূত্র ছিল এরকম 2 পাই a। ঠিক আছে, তো এইখানেও আলটিমেটলি খেয়াল করে দেখেন সেরকমই একটা জিনিস, আপনার কাছে অসীম দৈর্ঘ্যের একটা পরিবাহী তার আছে, এই তারটা এত বিশাল যে আমাদের এইখানের কার্ভটা খুব বেশি ম্যাটার করে না। ঠিক আছে, মানে হচ্ছে নরমালি এরকম থাকার কথা ছিল, বাট একটু কার্ভ হয়ে গেছে, এখানে আসছে, এটা আলটিমেটলি কোনো ম্যাটার করবে না, কারণ আমাদের তারের পরিমাণ অনেক বেশি। আচ্ছা, তো আলটিমেটলি আমরা এই টোটাল জিনিসটার এতটুকু অংশকে একটা অসীম পরিবাহী তার ধরতে পারি। ঠিক আছে, আর খেয়াল করে দেখেন এইটা একটা কুণ্ডলী চিন্তা করতে পারেন আপনি, কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান কত সেটা কিন্তু আমরা করছিলাম। আমাদের যদি শুধু একটা কুণ্ডলী থাকতো তাহলে তার কেন্দ্রে চৌম্বক ক্ষেত্রের মান হইতো এরকম মিউ নট আই বাই 2r। ঠিক আছে, তাইলে আলটিমেটলি এই জায়গায় ঘটনা ঘটতেছে কয়টা, দুইটা ঘটনা ঘটতেছে। একটা হচ্ছে এই অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য এখানে আমি একটা চৌম্বক ক্ষেত্র পাচ্ছি, আবার এই কুণ্ডলীর জন্য আমি এখানে একটা চৌম্বক ক্ষেত্র পাবো। ঠিক আছে, তো আমাদের আলটিমেটলি আমরা কি করব, এখন আমাদের দেখতে হবে ডিরেকশনের ব্যাপারটা, যে আমরা যোগ করব না বিয়োগ করব না হচ্ছে লব্ধি বের করব। মাথায় রাখতে হবে আমরা কিন্তু বলছিলাম এই বি একটা ভেক্টর রাশি, f সমান সমান হচ্ছে q ইনটু v ক্রস b, এরকম দেখছিলাম আমরা। তার মানে কি b একটা ভেক্টর রাশি,
আমরা যদি বি এর দুইটা ভ্যালু পাই বা একাধিক ভ্যালু পাই তখন আমাদের কি বের করতে হবে, আমাদের লব্ধি বের করতে হবে, ঠিক আছে, লব্ধি বের করে দেখাইতে হবে। আচ্ছা, তো সেই লব্ধিটা বের করতে আমাদের কি কাজ করতে হবে? তো আলটিমেটলি আসলে হচ্ছে প্রথম অংশটুকুর ক্ষেত্রে আমরা চিন্তা করি, প্রথম অংশটুকুটা আমরা বের করে ফেলি, মানগুলো বের করে ফেলি। আমরা হচ্ছে b1 2πa, খেয়াল করে দেখেন এইখানে এই b1 টাকে আমরা ধরলাম হচ্ছে এই তারের কারণে এইখানে সৃষ্ট চৌম্বক ক্ষেত্র, আর যেহেতু এটা একটা বৃত্ত তাইলে এই রেডিয়াস আর এই রেডিয়াস কি অলমোস্ট সেম বা হচ্ছে সেম বলতে পারেন। তাইলে আলটিমেটলি এই অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার থেকে তার দূরত্ব কত? 1.5 মিটার। মিউ নট আই এর ভ্যালু হচ্ছে 2 অ্যাম্পিয়ার দেওয়া আছে, 2 পাই ইনটু 1.5। এটা হচ্ছে আমাদের অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। আবার v1 প্রাইম ধরতেছি, দেখেন এই কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্রের মানটা আমরা যদি বের করি মিউ নট আই বাই 2 আর ঠিক আছে। তো আলটিমেটলি খেয়াল করে দেখেন এইখানে এখন হচ্ছে আমাদের ডিরেকশন নিয়ে কাজ করবার। ডিরেকশন নিয়ে কাজ করবারটা কি রকম? এই দিক থেকে আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে, আমরা যখন বলছিলাম যে যেখানে তড়িৎ প্রবাহিত হয় সেই বরাবর বৃদ্ধাঙ্গুলি রেখে হাত ঘুরাইলে আমাদের হাত যেই দিকে ঘুরে সেই দিকটা হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন নির্দেশ করে। আমরা এরকম বলছিলাম, এরকম একটা জিনিস ছিল যে আমাদের যদি এই দিক বরাবর তড়িৎ প্রবাহিত হয় তাইলে তার চারপাশে ঘুরে হাত যদি মুষ্টিবদ্ধ করি তাইলে হচ্ছে যেই বক্ররেখাটা পাবো বা হচ্ছে যেই বৃত্তটা পাবো সেই দিকটা হচ্ছে আমাদের বি এর ডিরেকশন নির্দেশ করে। তো খেয়াল করে দেখেন আমাদের তড়িৎ প্রবাহিত হচ্ছে এই বরাবর, তাইলে এই বরাবর বৃদ্ধাঙ্গুলি রেখে যদি আমরা হাত ঘুরাই তাহলে আমাদের এরকম একটা চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন সৃষ্টি হবে। জাস্ট হচ্ছে এইটাকে ঘুরায় দেন একদিকে, এরকম একটা জিনিস, ঠিক আছে। তো এইখানেও আলটিমেটলি কি জিনিস, সেম জিনিসই, এই পয়েন্টে বাইরের দিকে আসবে, এই পয়েন্টে ভিতরের দিকে আসবে, কারণ কি এভাবে ঘুরতেছে জিনিসটা, যখন এই পয়েন্টে আসতেছে তখন কি বাইরের দিকে আসতেছে, আবার ঘুরে যখন এই দিকে যাচ্ছে তখন কি ভিতরের দিকে। আচ্ছা, এখন তাইলে এই তারের কারণে পি পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের দিকটা কোন দিকে? আলটিমেটলি আসতেছে হচ্ছে বাহিরের দিকে। দেখেন যখন আমরা ঘুরে আসতেছি এই বরাবর তখন কিন্তু বাইরের দিকে নির্দেশ করতেছে, যদি আমরা এই দিকে কোনো একটা পয়েন্ট নিতাম তখন কিন্তু আবার ভিতরের দিকে নির্দেশ করত। আচ্ছা, এরপরে এই কুণ্ডলীর কারণে কোন দিকে নির্দেশ করতেছে আসেন খেয়াল করি। যেহেতু আমাদের তড়িৎ প্রবাহ এদিকে বরাবর হচ্ছে তাইলে আমাদের আলটিমেটলি তড়িৎ প্রবাহটা কিরকম হবে? এই রকম হবে না, মানে আমাদের এইখানে কারেন্টের ডিরেকশনটা হচ্ছে এরকম এরকম, ঠিক আছে। তো কারেন্টের ডিরেকশন যদি এরকম হয় তাইলে যে কোনো একটা পয়েন্টের কথা চিন্তা করেন, ধরে নেন হচ্ছে আমি এই পয়েন্টের কথা চিন্তা করি, এই পয়েন্টে কারেন্টের ডিরেকশন হচ্ছে স্পর্শক বরাবর, আমি যদি বৃদ্ধাঙ্গুলি রেখে হাত ঘুরাই তাহলে কি আসতেছে এরকম একটা জিনিস তৈরি হচ্ছে। যখন আমি পি পয়েন্টে আসতেছি কোন দিকে আসতেছে? বাইরের দিকে আসতেছে না, কারণ আমাদের জিনিসটা হচ্ছে এরকম ঘুরে আসতেছে। যখন আমি এই দিকে আসতেছি তখন কি আলটিমেটলি বাইরের দিকে নির্দেশ করতেছে, যখন এদিকে যাবো ভিতর দিকে চলে যাচ্ছে, এদিকে আসলে এদিক বরাবর, কারণ আমাদের কারেন্ট তো এদিকে, ঠিক আছে। তো এইখানেও ঠিক কিন্তু সেম জিনিসই, এই তারটাই এই পয়েন্টের
স্পর্শকটার মতো কাজ করতেছে, ঠিক আছে। তো যখন এই পয়েন্টে আসতেছি তখন আমি ধরে নিচ্ছি কারেন্ট ফ্লোর দিকে হচ্ছে উপরের দিকে, মানে হচ্ছে এরকম। তাইলে আমি উপরের দিকে কারেন্ট ফ্লোটা ধরে যখন হাত ঘোরাচ্ছি তখন আমার এরকম একটা জিনিস আসছে। এই পয়েন্টে যখন আসতেছি তখন কি বাইরের দিকে চলে আসতেছে। তো খেয়াল করে দেখেন, এই তারের কারণেও আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বাইরের দিকে, আবার এই কুণ্ডলীর কারণেও আমাদের চৌম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ওই বাইরের দিকে, যে ভ্যালুটা আসবে সেটা আর কি। তো যখন আমরা দেখতেছি হচ্ছে দুইটাই একই দিকে, তখন কি করব আমরা, তখন হচ্ছে আমরা ডাইরেক্ট যোগ করে দিব, আমাদের আর কোনো ঝামেলা নেই। কারণ ভেক্টর দুইটা একই দিকে যখন কাজ করে তখন কি হয়, ডাইরেক্ট যোগ করে দিলেই হয়ে যায়। তো এইখানে আলটিমেটলি আমাদের নিট চৌম্বক ক্ষেত্র হবে এরকম, B1 যোগ হচ্ছে B1 প্রাইম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এই চিত্রে আসি। আচ্ছা, এই চিত্রে কি বলছে, বলছে হচ্ছে দেখেন আমাদের কারেন্টের ডিরেকশন এদিকে দেওয়া আছে, তাইলে আমরা বলতে পারি হচ্ছে আলটিমেটলি কারেন্টটা যাচ্ছে এরকম করে, ঠিক আছে। এইখানে অসীম দৈর্ঘ্যের পরিবাহী তার ঠিক আগের মতোই, কুণ্ডলী এইখানে জাস্ট একটাই ডিফারেন্ট, সেটা হচ্ছে আগে আমাদের এই দিক বরাবর তড়িৎ প্রবাহ ছিল, এখন এই কুণ্ডলীর ভিতরে তড়িৎ প্রবাহের ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আর তেমন কিন্তু কিছু চেঞ্জ হয়নি। তো আলটিমেটলি এই অসীম দৈর্ঘ্যের পরিবাহী তারের জন্য আমাদের B2 যদি আমরা বের করি মিউ নট I বাই 2 পাই A বা মিউ নট ইনটু 2 বাই 1.5, তাহলে হচ্ছে আমাদের রেডিয়াস 1.5 মিটার। আর B2 প্রাইম এটা যদি আমরা বের করি হচ্ছে কুণ্ডলীর কারণে, তো খেয়াল করে দেখেন এইখানে কুণ্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ কিন্তু এই দিক বরাবর, ঠিক আছে। তাইলে যদি আপনি এই পয়েন্টটার কথা চিন্তা করেন, এই পয়েন্টে তড়িৎ প্রবাহ এই বরাবর, যখন আমি হাত ঘোরাচ্ছি এই বরাবর রেখে, তখন ডান পাশে ওই নির্দেশ করতেছে, ভিতরের দিকে নির্দেশ করতেছে না, একটু আগে যেমন চিত্রটা আঁকলাম। যখন আমরা এদিকে তড়িৎ প্রবাহ ঘুরতেছি, যখন এই পয়েন্টে ভিতর দিকে নির্দেশ করতেছে, এই পয়েন্টে বাইরের দিকে নির্দেশ করতেছে, ঠিক আছে। তো আমাদের এই পয়েন্ট আলটিমেটলি কোন নির্দেশ করতেছে, ভিতরের দিকে নির্দেশ করতেছে, কিন্তু এটা কিন্তু ছিল বাইরের দিকে। খেয়াল করে দেখেন এই তারের কারণে উপর দিকে আসতেছে বাইরের দিকে, আর এইটার কারণে আসতেছে হচ্ছে ভিতরের দিকে, ঠিক আছে। মিউ নট I বাই 2R যা আসবে এটা হচ্ছে ভিতরের দিকে। তো আলটিমেটলি এখানে আমাদের নিট চৌম্বক ক্ষেত্র হবে B2 মাইনাস B2 প্রাইম, ঠিক আছে। তো আগেটার মধ্যে কি ছিল, B1 যোগ B1 প্রাইম, এখানে ডিরেকশনটা জাস্ট উল্টা হওয়ার কারণে B2 মাইনাস B2 প্রাইম। আচ্ছা, তো এতটুকু বুঝতে কোনো সমস্যা আছে কিনা, থাকলে জানান। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি, এই অঙ্কটা খুবই ভালো একটা অঙ্ক, আমাদের ডিরেকশন নিয়ে কাজ করতে অনেক সুবিধা হয়, যদি এটা বুঝে থাকেন তাহলে আশা করি আর ঝামেলা হবে না। আচ্ছা, এরপরে আচ্ছা, আমরা হচ্ছে একটা থিওরি পড়ছিলাম, যে ফার্স্ট থিওরি পড়ছিলাম একটা চার্জের উপর ক্রিয়াশীল বল, ওইটারে নিয়ে আমরা আরেকটু কাজ করি।
কোনো গতিশীল চার্জের উপর যদি ক্রিয়াশীল কোনো বল থাকে তাহলে ওই বলের কারণে তার কয় ধরনের গতিপথ তৈরি হতে পারে। ঠিক আছে, তো প্রথমে হচ্ছে আমরা এখানে আমরা তিনটা কেস দেখতে পারবো, বা আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে যে একটা গতিশীল চার্জ যদি কোনো চৌম্বক ক্ষেত্রে গতিশীল হয় তাহলে তার গতিপথ কয় ধরনের হতে পারে, তো হচ্ছে তিন ধরনের হতে পারে মেইনলি। তো হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখবো। প্রথমে আমরা ধরে নিই হচ্ছে আমাদের একটা চৌম্বক ক্ষেত্র আছে এইদিকে, আর আমার কাছে একটা ইলেকট্রন আছে যেটাকে আমি এই বরাবর গতিশীল করলাম, মানে হচ্ছে বি যেদিকে আমাদের ভিও সেদিকে। তাইলে খেয়াল করে দেখেন এর সমান সমান হচ্ছে কিউ বি বি সাইন থিটা। আচ্ছা, তো ভি আর বি এর মধ্যে গতিকোণ কত এখানে? অবশ্যই 0 ডিগ্রি, কারণ দুইটা একই দিকে। তো 0 ডিগ্রি হলে আমাদের sin 0 এর ভ্যালু হচ্ছে 0, পুরাটাই 0 হয়ে যাচ্ছে। আবার ঠিক সেম ভাবে যদি আমি এদিকে ডিরেকশন না নিয়ে উল্টা দিকে ডিরেকশন নিতাম তাহলে কত হতো? 180 ডিগ্রি। তাইলে আমাদের এখানে sin 180 হতো। 180 এর ভ্যালু sin 180 এর ভ্যালু হচ্ছে 0। তো আলটিমেটলি 0 ডিগ্রি হইলেও আমাদের 0 হচ্ছে, 180 ডিগ্রি হলেও ফোর্সের ভ্যালু 0 হচ্ছে। আচ্ছা, তো আপনি খেয়াল করে দেখেন আপনার উপর যদি কোনো ফোর্স কাজ না করে তাইলে কি আপনার গতিপথের কোনো চেঞ্জ হবে? আপনি যেদিকে যাচ্ছিলেন সেদিকে যাইতে থাকবেন। আচ্ছা, সেই ব্যাপারটা যদি ঘটে তাইলে সে এই দিকে যাচ্ছিল সেই দিকেই যেতে থাকবে সারা জীবন। আবার এই প্রথম কেসে যখন সে এইদিকে যাচ্ছিল এদিকেই যেতে থাকবে সারা জীবন। তার মানে তার গতিপথ কিরকম হবে? সরলরৈখিক। ঠিক আছে, আবার এই গেল হচ্ছে আমাদের প্রথম কেস। দ্বিতীয় কেসে আসেন। ধরেন সব সময় তো হচ্ছে 0 ডিগ্রি বা 180 ডিগ্রি হবে না। ঠিক আছে, তো যদি 0 ডিগ্রি বা 180 ডিগ্রি না হয় 90 ডিগ্রি হয় তখন কি হবে? তো এই জন্য আমরা ধরে নিই হচ্ছে আমাদের চৌম্বক ক্ষেত্রটা ভিতরের দিকে। এদিকে আমি গতিশীল করছি আর আমাদের বিটা হচ্ছে ভিতরের দিকে। তাইলে মানে কি? তার মানে হচ্ছে আমি এই দিকে গতিশীল করছি আর আমাদের বি হচ্ছে ভিতরের দিকে। এখন যদি আমি ফোর্সের ডিরেকশন বের করতে চাই, আমরা ফোর্সের ডিরেকশন কি করছিলাম? ভি ক্রস বি। ঠিক আছে, তাইলে যখন ভি ক্রস বি করব আমরা ভি থেকে বি এর দিকে হাত ঘোরাচ্ছি, ওই নির্দেশ করতেছে উপরের দিকে, এইদিকে আমাদের ফোর্সটা তৈরি হবে। এখন আপনি চিন্তা করেন যে একটা বস্তু এদিকে যাচ্ছিল, আপনি যদি তার উপরের দিকে ঠেলেন তাহলে কি হবে? এদিকে যাচ্ছিল আপনি উপরের দিকে ঠেলছেন তাহলে তার গতিপথ একটু এরকম হয়ে যাচ্ছে। যেমন ধরেন আপনি দৌড়াচ্ছেন, কেউ মানে অনেক জোরে দৌড়াচ্ছেন, কেউ হচ্ছে আপনার হালকা একটু ধাক্কা দিন, তাহলে আপনি কি করবেন? আপনার যেদিকে যাচ্ছিলেন তার থেকে একটু সরে যাবেন। এখানেও ঠিক সেম জিনিস হয়। যখন সে এখানে যাচ্ছিল তার উপর ফোর্স তৈরি হয়েছে এই বরাবর, তাইলে কি হচ্ছে আলটিমেটলি? ছোট করে লিখি। তার উপর যদি উপরের দিকে ফোর্স তৈরি হয় তাইলে কি হবে? তার গতিপথটা একটু বেঁকে যাবে। ঠিক আছে, মানে আগে এদিকে যাচ্ছিল, আমি তার উপর দিকে ঠেলা দিছি, তাহলে কি হয়েছে? তার গতিপথটা আগের চেয়ে একটু সরে গেছে। আচ্ছা, এখন আবার চিন্তা করেন এই দিকে যখন সে যাচ্ছে, মানে এই ঘটনার পরের মুহূর্তে যখন এই দিক বরাবর যাচ্ছে, তখন ভি হচ্ছে, আগে ভি ছিল এই বরাবর, এখন ভি হচ্ছে একটু বেঁকে গেছে। কিন্তু খেয়াল করে দেখেন ভি আর বি এর মধ্যে গতিকোণ কিন্তু 90 ডিগ্রি ছিল বা 90 ডিগ্রি থাকবে। আপনি এটার যতই ঘুরান এই বরাবর, প্রত্যেকটা কেসেই কিন্তু 90 ডিগ্রি থাকতেছে বি এর সাথে।
ঠিক আছে। তো যখন একটু সে বাঁকা হয়ে গেছে তখন কি করতে হবে, ভি ক্রস বি যখন আমরা করতেছি আমাদের এফ এর দিকটা আসতেছে এইদিকে, মানে হচ্ছে এই বরাবর নতুন এফ। ঠিক আছে, তাইলে খেয়াল করে দেখেন প্রথমে আমি এদিকে যাচ্ছিলাম, আমারে এদিকে ঠেলা দিছে, আমার গতিপথ একটু বাঁকা হয়ে গেছে। যখন আমি এইদিকে যাওয়া শুরু করছি তখন আমার ফোর্স এইদিকে ঠেলা দিয়েছে, তাহলে কি আমি আবার বাঁকা হয়ে যাব। ঠিক আছে, এরকম যখন আমি আবার এদিকে যাচ্ছি তখন ফোর্স আমার এদিকে ঠেলা দিবে, আমার গতিপথ আরেকটু বাঁকা হয়ে যাবে। আবার যখন আমি এদিকে যাচ্ছি ফোর্স আমার ঠেলা দিবে হচ্ছে এদিক বরাবর, তখন আমার গতিপথ আরেকটু বাঁকা হয়ে যাবে। আচ্ছা, তো এই ঘটনাটা কিন্তু এরকম না যে এতটুক যাওয়ার পরে আমার ঠেলা দিচ্ছে বা এতটুক যাওয়ার পর আমার ঠেলা দিচ্ছে। এই ঠেলাটা কিন্তু সে আমার কন্টিনিউয়াস দিয়ে যাচ্ছে, মানে প্রতি মুহূর্তে এই ঠেলাটা দিচ্ছে। ঠিক আছে, তো আলটিমেটলি দেখা যায় যে আমাদের গতিপথটা একটা বৃত্তাকার রূপ নেয়। বুঝতে পারছি? আচ্ছা, তো এইখানে আমরা আরেক ধরনের গতিপথ পাইলাম, সেটা হচ্ছে বৃত্তাকার। তো এই বৃত্তাকার গতিপথ নিয়ে হচ্ছে আমরা আরো কাজ করতে পারি। প্রথম কাজ ব্যাপারটা কি, খেয়াল করে দেখেন কোন জিনিস যখন বৃত্তাকার মধ্যে ঘুরতে থাকে বা ঘুরতে চায় তখন অবশ্যই তার কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল সমান হতে হয়। ঠিক আছে, তো এইখানে আমরা যদি mv²r, এটা আমরা ফার্স্ট এবারে চতুর্থ অধ্যায়ে পড়ে আসছি, এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বল বা কেন্দ্র বিমুখী বলের মানের সমীকরণ। তো এইখানে দেখেন যখন চার্জটা ঘুরতেছে তখন এই কেন্দ্রমুখী বলের যোগানটা কে দিচ্ছে, আমাদের qvb sin θ2 sin 90, এই ক্ষেত্রে qvb sin 90 এই ফোর্সটাই কি আমাদের কেন্দ্রমুখী বল যোগান দিচ্ছে, কারণ এই ফোর্সটার কারণেই আমাদের চার্জটা ঘোরা শুরু করছে বৃত্তাকার পথে। তো আলটিমেটলি আমরা mv²r সমান হচ্ছে qvb sin 90 বা নালে হচ্ছে এটার ভ্যালু হচ্ছে 1, এটা লিখতে পারি। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল হচ্ছে আমাদের সেকেন্ড যে গতিপথ। আর তিন নাম্বারটা হচ্ছে একটু জটিল বোঝার জন্য, এটাকে আমরা বলি হচ্ছে হেলিক্স। হেলিক্স আমরা হচ্ছে ডিএনএ তে ডাবল হেলিক্স করছিলাম, এখানে হচ্ছে আমাদের শুধু হেলিক্স। তার মানে কি, তার মানে হচ্ছে ডিএনএ কিরকম থাকে, ডিএনএ থাকে হচ্ছে এরকম কিছু একটা, এইটার একটা অংশ যদি আমরা খুলে ফেলি তাহলে আমরা এরকম কিছু পাবো না, এরকম কিছু পাবো, এটাকে আমরা বলতেছি হচ্ছে হেলিক্স। তো আমাদের 3 নাম্বার গতিপথটা পাওয়া যায় হচ্ছে এরকম। তো এটা কিরকম করে আসে আসেন একটু দেখি আমরা। আচ্ছা, তো ধরে নিচ্ছে হচ্ছে আমরা এই দিক বরাবর আমাদের চৌম্বক ক্ষেত্রটা আছে। এখন আমরা কি করলাম, আমরা হচ্ছে একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে, এই বি এর সাথে নির্দিষ্ট একটা অ্যাঙ্গেলে একটা চার্জকে গতিশীল করলাম। ঠিক আছে, একটু আগে কিন্তু প্রথম কেসে যখন সরল ছিল তখন হচ্ছে আমরা 0 ডিগ্রি অ্যাঙ্গেলে অথবা 180 ডিগ্রি অ্যাঙ্গেলে গতিশীল করছিলাম। সেকেন্ড কেসে যখন বৃত্তাকার তখন বি এর সাথে 90 ডিগ্রি কোণ অ্যাঙ্গেল ছিল। এইখানে হচ্ছে 90 ডিগ্রিও না, 0 ডিগ্রিও না, 180ও না, যে কোনো অ্যাঙ্গেলের জন্য। ঠিক আছে, তাইলে খেয়াল করে দেখেন এইখানে ভি ক্রস বি যখন আমরা করব তখন কি হচ্ছে আলটিমেটলি, ভি ক্রস বি করলে আমাদের ভিতর দিকে আসতেছে ফোর্সটা। আচ্ছা, এখন এখানে দুইটা ব্যাপার ঘটে, খেয়াল করে দেখেন এই ভিটাকে যদি আমরা উপাংশে ভাঙি তাইলে আমরা এই দিকে একটা উপাংশ পাবো ভি কস থিটা,
আর এইদিকে একটু অংশ হবে হচ্ছে ভি সাইন থিটা। ঠিক আছে, তো এই যে ভি সাইন থিটা উপাংশটা, সেই উপাংশটা বি এর সাথে কত কোণ করছে, 90 ডিগ্রি কোণ করছে। আবার এই ভি cos থিটা উপাংশটা বি এর সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। তার মানে হচ্ছে এখানে দুইটা ঘটনা ঘটতেছে। এখন আপনি চিন্তা করেন কোন একটা বস্তু বৃত্তাকার মতো ঘুরতেছে, এখন যদি আপনি এটাকে কোনো ক্রমাগত সামনের দিকে নিয়ে যান, তাহলে আলটিমেটলি কি হচ্ছে, এরকম একটা বৃত্তাকার মতো সে ঘুরতেছিল, এরকম বলতে আমি এরকম উঠাচ্ছি, এটাকে অ্যাকচুয়ালি এরকম, এটাকে যদি আপনি সামনের দিকে ঠেলা দেন তাহলে কি হবে, এটা আরেকটু সামনে চলে আসবে, আরেকটু সামনে চলে আসবে, এরকম করে আগেতে থাকবে। ঠিক আছে, এইখানেও ঠিক সেম জিনিসটা হয়, বুঝতে পারছেন? তো এইখানে কি হয় আলটিমেটলি, দেখেন ভি sin থিটা উপাংশটা বি এর সাথে 90 ডিগ্রি কোণে আছে, তাহলে ভি sin থিটা সাথে বি যদি আমি করি, তাহলে আমাদের ফোর্সটা এই দিকে আসতেছে, ভিতরের দিকে আসতেছে। এর পরের মুহূর্তে নিচের দিকে না, যে আমরা যে ঘটনাটা দেখলাম, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল, এরকম ছিল। তো আমি যদি একটু আঁকি তাহলে তো বুঝতে সুবিধা হবে। এটা হচ্ছে আমরা সেকেন্ড কেস যেটা করলাম সেটা, এদিকে ভি ছিল, এরপরে গতিপথ চেঞ্জ হয়েছে, এরকম এরকম এরকম। ঠিক আছে, তো এই জিনিসটাকেই আপনি, এটা তো হচ্ছে এরকম করে আছে, এটাকে ধরে নিয়ে আপনি এখানে, তাহলে আমাদের বিটা এদিকে চলে আসতেছে, এদিক বরাবর চলে আসতেছে, আর ভিটা কই আসতেছে, এই দিক বরাবর চলে আসতেছে, বুঝতেছি? তো বৃত্তাকার পথটা এরকম হয়ে যাচ্ছে আর বিটা এদিকে হয়ে যাচ্ছে। এতটুকের জন্য বি আর ভি এর কারণে কিন্তু সেম জিনিসটাই তৈরি হবে। যদি এটা না থাকতো, এদিকে একটা চার্জ গতিশীল করতাম, তাহলে আমাদের গতিপথ হইতো এরকম বৃত্তাকার, মানে এরকম। ঠিক আছে, ভি এর একটা উপাংশ কিন্তু এদিকেও কাজ করতেছে, ভি cos থিটা। এই ভি cos থিটাটা কি করে, এই ভি cos থিটা বি এর সাথে যেহেতু 0 ডিগ্রি কোণে, তার মানে কি তার উপর বি এর কোনো ইফেক্ট নেই, আমরা এফ এর ভ্যালু 0 পাইছিলাম কারণ sin 0 হয়ে যাচ্ছে। তো আলটিমেটলি এইটা কিন্তু যা আছে তাই থাকবে, এটার উপর কোনো ফোর্স কাজ করতে পারবে না, বা এই উপাংশটার উপর কোনো ফোর্স কাজ করবে না। তো এইটা তারা কি করবে, তারা সামনের দিকে নিয়ে যেতে থাকবে, আর এই উপাংশটা তারা কি করবে, ঘুরাইতে থাকবে। এই উপাংশটার উপর চৌম্বক ক্ষেত্রের কারণে যে ফোর্সটা, সেটা হচ্ছে তারা ঘুরাইতে থাকবে, আর এটা হচ্ছে তারা ক্রমাগত সামনের দিকে নিয়ে যেতে থাকবে। তো আলটিমেটলি দুইটা যদি যখন একই সাথে ঘুরতে থাকবে, তখন আলটিমেটলি আমরা এরকম একটা জিনিস পাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের 3 নাম্বার। এই 3 ধরনের গতিপথ হচ্ছে আমরা চৌম্বক ক্ষেত্রের জন্য পাই। আচ্ছা, তো আপনাদের কাজ হচ্ছে বই থেকে এই যত ম্যাথ আছে সেগুলো করে ফেলবেন, বইটা নিবেন। প্রথম হচ্ছে কি বলে, হল বিভব অথবা ভূচৌম্বক ক্ষেত্রটা একটু কথা লেখা থাকলে ওটা স্কিপ করবেন, এছাড়া বাকি সব অঙ্কই করতে পারা উচিত। আর সমান্তরাল তারের টপিকগুলো স্কিপ করবেন, ওগুলো আমরা করিনি এখনো, এগুলো হচ্ছে আমরা নেক্সট দিন করবো। ঠিক আছে, আপনারা সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই।